হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা থার্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো লাস্ট আমাদের অনলাইন ক্লাসে আমরা এনুমারেবল সেট এবং তার রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম করেছিলাম। সেই থিওরেমের স্টেটমেন্টটা ছিল এরকম যে ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল কালেকশন অফ এনুমারেবল সেটস ইজ এনুমারেবল। এবং সেই থিওরেমটা করানোর পরে আমি নোটের মধ্যে আরও কয়েকটা থিওরেমের সেক্ষেত্রে স্টেটমেন্ট ছিল যেগুলো কিনা আমি তোদেরকে করে আমাকে দেখাতে বলেছিলাম। তাদের মধ্যে একটা আমি তখনই করে দিয়েছিলাম যে ইউনিয়ন অফ টু এনুমারেবল সেটস ইজ এনুমারেবল, এই একটা ছিল। 2 নম্বরে একটা ছিল ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল সেট অ্যান্ড এ ফাইনাইট সেট ইজ এনুমারেবল। আর 3 নম্বরে আর একটা ছিল, সেটা হচ্ছে ইউনিয়ন অফ ফাইনাইট কালেকশন অফ এনুমারেবল সেটস ইজ এনুমারেবল। এই তিনটে বেসিক্যালি ছিল, যার মধ্যে একটা আমি তখনই করে দিয়েছিলাম এবং বাকি দুটো তোর পূজা এবং তুহিন করে পাঠিয়েছে। ওদের দুজনেরই একটা ঠিক আছে, সেটা হচ্ছে ইউনিয়ন অফ ফাইনাইট কালেকশন অফ এনুমারেবল সেটস ইজ এনুমারেবল। এটা ঠিকই করেছে ওরা, সেটা আমি আর এখানে প্রুফ করব না, সেটা আমি গ্রুপে তোদের দিয়ে দেবো। কিন্তু অন্য যেটা ছিল সেটা তুহিন করেছে, সেটা একটু ভুল হয়েছে, যে ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট অ্যান্ড অ্যান এনুমারেবল সেট ইজ এনুমারেবল। এই থিওরেমটা এক জায়গায় ভুল হয়েছে তুহিনের, সেটা আমি আজকে করে দিচ্ছি। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে, আগের দিন যারা অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিসনি বা যারা ব্যাজে নতুন এসেছিস তাদের জন্য বলে রাখি যে এনুমারেবল সেটের ডেফিনেশনটা কি। এনুমারেবল সেট আমরা কাকে বলবো না, এস যদি একটা আর এর ইনফাইনাইট সাবসেট হয়। কি বললাম না, এস হচ্ছে একটা ইনফাইনাইট সাবসেট অফ আর। তাহলে আমরা এই এস সেটটাকে এনুমারেবল বলবো যদি আমরা ন্যাচারাল নাম্বারের থেকে এই সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিংকে ডিফাইন করতে পারি। যদি এন থেকে এস এর মধ্যে একটা ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই এস এর মধ্যে একটা বাইজেকশন যদি ডিফাইন করা যায়, অ্যাটলিস্ট একটা পেলেই হবে, তাহলে আমরা সেক্ষেত্রে এই এসটাকে কি বলবো, এনুমারেবল। যার আরও দুটো নাম আছে, কি কি, ডেনুমারেবল বা ইনফাইনাইটলি কাউন্টেবল। এই তিনটে নামই কিন্তু জেনে রাখিস। নেক্সট যেটা বলার, এই ইনফাইনাইটলি কাউন্টেবল বা এনুমারেবল সেট, এটা কিন্তু কাউন্টেবল সেটের একটা ভাগ। কাউন্টেবল সেটের দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে আইদার সেটটা ফাইনাইট হতে পারে, নতুবা যদি ইনফাইনাইট হয় তাহলে সেটা ইনফাইনাইটলি কাউন্টেবল বা এনুমারেবল হবে। এই ফাইনাইট আর এনুমারেবল এদের দুজনকে মিলেই তৈরি হয় হচ্ছে কাউন্টেবল সেট। তার মানে যে সেট ইনফাইনাইট সেটগুলো এনুমারেবল নয় তাদেরকে আমরা কি বলবো না, নন এনুমারেবল, বা সেটাকে আমরা বলবো আনকাউন্টেবল। কেমন? তাহলে এইটা আমাদের বেসিক প্রিলিমিনারি একটা বলে রাখলাম, যেহেতু অনেকে নতুন এসছিস বা আগের দিনের ক্লাস অনেকে অ্যাটেন্ড করিসনি। এইবার আমি ওই যে তিনটে থিওরেম তোদেরকে আমি করতে বলেছিলাম তার মধ্যে থেকে আমি একটা থিওরেম এখন করাচ্ছি। কি? যে ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল সেট অ্যান্ড এ ফাইনাইট সেট ইজ এনুমারেবল। তাহলে আমি একটু স্টেটমেন্টে এখানে লিখে রাখি, সেটা হচ্ছে ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল সেট and a finite set is enumerable। এই থিওরেমটা এখন আমি প্রুফ করব। তাহলে এই থিওরেমটা প্রুফ করতে গেলে আমাকে আগে একটা এনুমারেবল সেট ধরে নিতে হবে। তাহলে ধরে নিলাম যে লেট এস বি অ্যান এনুমারেবল সেট। আমি পুরোটা লিখছি না, জাস্ট ইউ লিখে ডট দিয়ে দিলাম। লেট এস বি অ্যান এনুমারেবল সেট উইথ এলিমেন্টস। তোরা জানিস যে এনুমারেবল সেটের এলিমেন্টগুলোকে আমরা সিকোয়েন্সের আকারে A1 A2 A3 ডট ডট এইভাবে আমরা লিখতে পারি, বা x1 x2 x3 যে কোনো ভেরিয়েবলের আকারে সেটাকে লেখা যেতে পারে। তাহলে আমি ধরে নিলাম এস এর এলিমেন্টগুলো এইভাবে অবস্থান করছে, A1 A2 A3 ডট ডট দিয়ে চলছে। অ্যান্ড আর একটা সেট ধরে নিতে হবে, সেটাকে আমি ধরে নিলাম ফাইনাইট আর একটা সেট, সেটাকে টি ধরে নিচ্ছি। অ্যান্ড টি বি এ finite set with elements b1 b2 ডট ডট দিয়ে bm। যেহেতু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট, ধরে নিলাম m খানা এলিমেন্ট আছে, b1 থেকে শুরু করে bm। তাহলে আমাকে এখন দেখাতে হবে এস ইউনিয়ন টি এটা এনুমারেবল। এটার না দুটো কেসেই প্রুফটা হবে। প্রথম একটা কেস কি হবে, যদি এস আর টি এই সেট দুটো ডিসজয়েন্ট হয়, তার মানে তাদের মধ্যে যদি কোনো কমন পয়েন্ট না থাকে,
তাহলে আমরা এখন কি লিখব, এখানে আমরা এখন লিখব কেস 1। কেস 1 এর মধ্যে কি হবে না এস ইন্টারসেকশন টি ইজ ইকাল টু আমাদের ফাই হবে। কেমন? তাহলে এখন যদি এস ইন্টারসেকশন টি ইজ ইকাল টু ফাই হয়, মানে ওদের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে দেখা যাক আমি একটা ম্যাপকে ডিফাইন করতে পারি কিনা এন থেকে এস ইউনিয়ন টি এর মধ্যে, যেটা কিনা একটা বাইজেকশন হবে। তাহলে এখন আমি লিখছি যে লেটাস ডিফাইন এ ম্যাপ এফ, যেটা কোথা থেকে কোথায় আসছে, এন থেকে এস ইউনিয়ন টিতে আসছে। বাই কিভাবে ডিফাইনটা করছি খুব ভালো করে খেয়াল করবি। এফ অফ আই ইজ ইকাল টু আমি লিখছি বি আই, যেখানে আইটা 1 2 ডট ডট করে এম অবধি চলছে, এবং অ্যান্ড এফ অফ এম প্লাস আই, এটা এম, এফ অফ এম প্লাস আই ইজ ইকাল টু আমরা লিখলাম এ আই, যেখানে আইটা 1 2 3 এইভাবে ডট ডট করে চলছে। তাহলে দেখ, লক্ষ্য করে দেখ কি করছি। প্রথমে এই এমখানা ন্যাচারাল নাম্বারের জন্য আমি প্রথমে এই বি আইগুলোকে আমি কি করে নিলাম না ওদেরকে রিলেট করে নিলাম। তার মানে 1 ন্যাচারাল নাম্বারের জন্য ওদিকে পাচ্ছি B1, 2 এর জন্য ওদিকে পাচ্ছি B2, এরকম করে করে এম ন্যাচারাল নাম্বারের জন্য আমি ওইদিকে কাকে রিলেট করলাম বা কাকে কানেক্ট করলাম, BM কে কানেক্ট করে ফেললাম। তাহলে এখন m+1 এর জন্য আমি এবার কার থেকে শুরু করব, A1 এর থেকে শুরু করব। এ দেখ এখানে i এর জায়গায় 1 বসা, দেখ m+1 এর জন্য ওদিকে কোন আমরা তার ইমেজ পাবো না A1 পাবো। তাকে আমি কার সঙ্গে কানেক্ট করেছি, A1 এর সঙ্গে। m+2 কে কার সঙ্গে কানেক্ট করলাম, A2 এর সঙ্গে। তাহলে এই যে ম্যাপটা হচ্ছে ক্লিয়ারলি দিস ইজ এ বাইজেকশন। সব আমরা দেখছি এখানে ইনজেক্টিভও হচ্ছে, মানে ডিফারেন্ট ন্যাচারাল নাম্বারগুলোর ওদিকে ডিফারেন্ট ইমেজ রয়েছে, এবং প্রত্যেকটা যদি আমি এই দিকের এলিমেন্টগুলো ধরি, এদিকের যে কোনো এলিমেন্ট ধরি, তাহলে এদিকে কিন্তু তার একটা প্রি ইমেজ হিসেবে একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছি। সুতরাং দিস ইজ এ বাইজেকশন। এটা প্রুফ করার দরকার নেই, জাস্ট লিখবি যে দিস ইজ ক্লিয়ারলি দিস ইজ এ বাইজেকশন। তাহলে এখন আমরা এখানে কি লিখব, সো এফ ইজ এ বাইজেকশন। তাহলে আমি একটা বাইজেকশনকে ডিফাইন করে ফেললাম ন্যাচারাল নাম্বার থেকে এস ইউনিয়ন টি এর মধ্যে। তাহলে ডেফিনেশন কি বলেছি, এই সেটটাকে তার মানে এখন কি বলবো, এনুমারেবল বলবো। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এস ইউনিয়ন টি ইজ এনুমারেবল। কেমন? এই গেল কেস 1। তাহলে কেস 2 এর মধ্যে কি থাকবে, কেস 2 এর মধ্যে নিশ্চয়ই হবে যখন এস ইন্টারসেকশন টিটা নট ইজ ইকাল টু ফাই হবে, মানে ওদের মধ্যে যদি এখন কিছু কমন পয়েন্ট থাকে। তাহলে এখন আমি এখানে কেস 2 করব, এটা আশা করি বোঝা গেছে। আমি এখন কেস 2টা করব। দেখ কেস 2টা আমাদের কি হবে না এস ইন্টারসেকশন টি এটা নট ইজ ইকাল টু ফাই হবে। কেমন? তাহলে এটা কেস 2 হয়ে যাচ্ছে, কেস 2 এস ইন্টারসেকশন টি নট ইজ ইকাল টু ফাই। খেয়াল কর, দুটোর যদি কিছু কমন পয়েন্ট থাকে, ধরে নে ছবির মতো বোঝালে এইটা ধর এস সেটটা যেটা কিনা এনুমারেবল, আর এইটা ধরে নে টি সেটটা যেটা কিনা একটা ফাইনাইট সেট। এদের মধ্যে কিছু কমন পয়েন্ট রয়েছে। কেমন? যেহেতু টিটা ফাইনাইট সেট, সুতরাং কমন যে পয়েন্টগুলো থাকবে সেটাও ফাইনাইট সংখ্যকই হবে। আমি কি করছি, এই এস এর থেকে টি এর এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে যে সেটটা পাবো তাকে S1 নাম দিচ্ছি। তাহলে কি করছি, লেট S1 ইজ ইকাল টু ধরে নিলাম S মাইনাস টি। তার মানে S1 কতটুকু হবে, এইটুকু হবে, এইটুকু সেট হয়ে যাবে আমাদের S1, মানে এইখান থেকে এসে এইটুকু হয়ে যাবে S1। কেমন? তাহলে এই যে S1 যে সেটটা এখন পেলাম, আর এই যে টি যে সেটটা পেলাম, দেখ এস ইউনিয়ন টি করলে যেটা হতো, এই S1 ইউনিয়ন টি করলেও সে একই হচ্ছে। তার মানে আমরা কি পেয়ে গেলাম না, আমরা পেয়ে গেলাম S1 ইউনিয়ন টিও যা, আর এস ইউনিয়ন টিও তাই। এবং আরও বেশি কিছু পেলাম কি, দেখ এস ইন্টারসেকশন টি এর কিন্তু ফাই ছিল না, কিন্তু S1 যে সেটটা তৈরি হয়েছে তার সঙ্গে টি এর কোনো কমন এলিমেন্টই নেই, কারণ S1 এই দিকেরটা, টি হচ্ছে আমার এই যে এটা হচ্ছে টি, সুতরাং এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। তাহলে আরও কি পেয়ে গেলাম, অ্যান্ড S1 ইন্টারসেকশন টি ইজ ইকাল টু আমরা কি পেয়ে গেলাম, ফাই পেয়ে গেলাম। এবার দেখ এই যে S1টা যেটা পেয়েছি সেটা কি হয়ে গেছে, এস এর থেকে কিছু এলিমেন্ট বাদ দিয়ে তো S1 পেয়েছি। তার মানে S1টা এই এস যে এনুমারেবল সেটটা হয়েছিল তার একটা কি হয়ে যাবে, ইনফাইনাইট সাবসেট হয়ে যাবে। ইনফাইনাইট কেন বলছি, কারণ এই টি এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট ছিল, তাহলে ইন্টারসেকশনেও ফাইনাইট থাকবে। তাহলে সেগুলোকে বাদ দিলে পরে আমার S1 যে সেটটা হবে, ইনফাইনাইটের থেকে ফাইনাইট সংখ্যক কিছু পয়েন্ট বাদ দিলে এই সেটটা কি হবে, ইনফাইনাইট হবে।
একটা ওয়েল নোন থিওরেমের স্টেটমেন্ট এখন আমরা এটাকে এখানে কাজে লাগাবো। কি সেটা না, অ্যান ইনফাইনাইট সাবসেট অফ অ্যান এনুমারেবল সেট ইজ এনুমারেবল। তাহলে S1টা যেহেতু S এর একটা ইনফাইনাইট সাবসেট হচ্ছে আর Sটা যেহেতু এনুমারেবল ছিল তাহলে S1টাও কি হবে, এনুমারেবল হবে। তাহলে আমি এখানে কি লিখে ফেলবো, S1 is an infinite subset of S which is enumerable। S টা enumerable আর S1টা হচ্ছে ওর একটা ইনফাইনাইট সাবসেট। তাহলে এটা কি ইমপ্লাই করবে, তাহলে এখানে ফুল স্টপ দিয়ে আমরা লিখব this implies S1 is enumerable। S1টা enumerable হয়ে গেল। তাহলে এখন কি দাঁড়ালো, দেখ এখন দাঁড়ালো S1টা enumerable আর Tটা তো ফাইনাইটই ছিল এবং S1 ইন্টারসেকশন T কত হয়ে গেছে, 5। তাহলে কেস 1-এ আমরা কি করলাম, Sটা ছিল enumerable, Tটা ছিল ফাইনাইট, তাদের ইন্টারসেকশন কি ছিল 5, তাহলে S ইউনিয়ন T কি হয়ে গেছিল, enumerable। এইমাত্র প্রমাণ করেছি। তাহলে এখন S এর জায়গায় S1কে বসা, তাহলে S1 কি হয়ে গেছে এখন, enumerable, Tটা ফাইনাইট, আবার ওদের ইন্টারসেকশন 5, তাহলে বাই কেস 1 S1 ইউনিয়ন T কি হয়ে যাবে, enumerable। তাহলে এখন আমরা কি লিখব, অতএব বাই কেস 1 কি হয়ে যাবে, S1 ইউনিয়ন T ইজ enumerable। আচ্ছা দেখ তো S1 ইউনিয়ন T যা S ইউনিয়ন Tও তো একই কথা, তার মানে S ইউনিয়ন T ইজ অলসো enumerable। তাহলে অতএব আমরা কি প্রমাণ করলাম, S ইউনিয়ন T ইজ enumerable। তাহলে দুটো কেসের থেকেই আমরা বুঝতে পাচ্ছি যে ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল সেট অ্যান্ড এ ফাইনাইট সেট ইজ এনুমারেবল। আশা করি প্রুফটা বোঝা গেল। নেক্সট আমি একটা থিওরেম এখানে করাবো, সেটা আমি যেটা আগের দিন বললাম যে ব্যাচে এই অনলাইন ক্লাসে আমি করিয়েছি যে দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন এনুমারেবল, এটা তো হয়েছিল। কিন্তু আগের দিন না আমরা যেমন এই প্রুফটাকে দুটো কেস দিয়ে করলাম, তেমনি ওই প্রুফটাও দুটো কেস দিয়ে হবে। কিন্তু ওটাকে সহজে করার জন্য আমি জাস্ট একটা কেস করে করেছিলাম, কিন্তু এইটা যেহেতু দুটো কেস দিয়ে করলাম সুতরাং ওইটাও দুটো কেস দিয়েই বলে রাখি। কাজেই ওই যে থিওরেমটা তোরা করেছিস অলরেডি লিখে আমাকে দেখালি যে দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন এনুমারেবল হয়, যেভাবে আমি করিয়েছিলাম সেটা একটা কেস। আমি আর একটা কেস করিয়ে আজকে ওই থিওরেমটাকে ফাইনালি লিখে দিচ্ছি এবং এখন যেটা আমি করাবো লিখছি তোরা কিন্তু ওই থিওরেমটা যদি পরীক্ষায় আসে তাহলে এইটাই করবি, কেমন? ওখানে একটা কেস জাস্ট করেছিলাম, এখন আর একটা কেস ওর সঙ্গে জাস্ট জুড়ে দেবো, ঠিক আছে? দেখা যাক। তাহলে এখন আমাদের যে থিওরেমটা করাবো সেটা কি না, ইউনিয়ন অফ টু এনুমারেবল সেট ইজ এনুমারেবল। দেখা যাক এটাকে কিভাবে করা যায়। তাহলে এগুলো সব আমি মুছে দিচ্ছি। তাহলে এখন আমাদের থিওরেমের স্টেটমেন্টটা কি হয়ে যাচ্ছে, ইউনিয়ন অফ টু এনুমারেবল সেটস ইজ এনুমারেবল। ইউনিয়ন অফ টু এনুমারেবল, শর্টে লিখলাম ইউনিয়ন অফ টু এনুমারেবল সেটস ইজ এনুমারেবল। কেমন? তাহলে এখন আমরা দুটো এনুমারেবল সেট ধরে নেব। সেই সেট দুটোকে ধরে নিয়েছে ওরা কি না, S1 এবং S2। আমি এই যে থিওরেমের প্রুফগুলো করাচ্ছি এটা অনার্সের এসকে মাপার বই থেকে পড়াচ্ছি, কারণ এত সুন্দরভাবে বা এই প্রুফগুলো আমাদের সাতরা পাবলিকেশনের পাশের বইতে নেই। সুতরাং তোরা এইগুলোই কিন্তু যতটুকু আমি এখান থেকে নিচ্ছি আর কি, সেটা কিন্তু এইটাই করিস আর কি। তাহলে এখন আমরা ধরে নিলাম যে লেট S1 অ্যান্ড S2 বি টু এনুমারেবল সেটস। কেমন? আচ্ছা দেখ S1 যেহেতু এনুমারেবল তাহলে ওর এলিমেন্টগুলো কেমন হবে না, সেই সিকোয়েন্সের মতো আমরা লিখতে পারবো A1 A2 A3 ডট ডট দিয়ে চললো। এবং S2 যেহেতু এনুমারেবল তাহলে S2-র এলিমেন্টগুলোকেও আমরা কিভাবে লিখতে পারবো না, ওটাকে সাপোজ ধরে নিলাম B1 B2 B3 ডট ডট করে এটাও চললো। তাহলে এক্ষেত্রেও আমি কেন বলছি যে এখানেও দুটো কেস হবে, কারণ S1 ইন্টারসেকশন S2 একবার ফাই হবে, এই কেসটাই আমি আগের দিন করেছিলাম। আর যদি সেটা নট ইকুয়াল টু ফাই হয়, যদি কিছু কমন পয়েন্ট থাকে, তাহলে কিভাবে করব, জাস্ট 2 লাইন বা 3 লাইনের একটা ব্যাপার আছে, সেটা আজকে ওর সাথে ইনক্লুড করে দেবো। তাহলে এখন আমরা কি করছি, কেস 1 করছি। কেস 1-এ কি পড়বে, S1 ইন্টারসেকশন S2 ইজ ইকুয়াল টু কি, ফাই, মানে ওদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই।
তাহলে ওদের মধ্যে যদি কোনো কমন পয়েন্ট না থাকে তাহলে একটা ম্যাপকে ডিফাইন করব। তাহলে আমরা লিখছি লেটাস ডিফাইন এ ম্যাপ এফ ফ্রম n টু S1 ইউনিয়ন S2 বাই কিভাবে আমরা ডিফাইন করেছিলাম না, মনে করে দেখ, fn ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল, একটার ক্ষেত্রে আমরা করেছিলাম এর নিচে সাফিক্সে লিখেছিলাম n+1/2, এর নিচে কি ছিল n+1/2। এটা কখন হয়েছিল, যখন nটা অড, তাহলে এখানে লিখব n ইজ অড। আর আরেকটা আমাদের কি ছিল, b এর নিচে ছিল n/2, যেখানে যদিও আমরা ওই প্রুফটাই x আর y ধরে করেছিলাম, এখানে a আর b ধরে করাচ্ছে, একই ব্যাপার, বুঝতেই পারছি সব ভেরিয়েবল, যখন nটা কি হয়ে যাবে না ইভেন হয়ে যাবে। তাহলে দেখ এই যে ম্যাপটাকে আমরা ডিফাইন করে ফেললাম, fn ইজ ইকুয়াল টু an+1/2 আর bn হচ্ছে আমার এই bn বলছি, আর যখন nটা ইভেন তখন fn হয়ে যাচ্ছে bn/2। তাহলে এই যে ম্যাপটাকে আমরা ডিফাইন করেছি, দেখ ক্লিয়ারলি এটা একটা বাইজেক্টিভ ম্যাপ হবে। কেন, তার কারণ দেখি তো, এখানে 1 বসাই, 1 কি অড, 1 বসালে কত হচ্ছে 1+1, 2/2 মানে a1 কে পেয়ে গেলাম। তারপরে যখন 2 বসাচ্ছি 2 ইভেন, তাহলে এখানে কত পাবো, 2 বসালে b1 কে পাচ্ছি। তাহলে এইটা 1 এর জন্য পেলাম, ন্যাচারাল নাম্বার 1 এর জন্য a কে আমরা কানেক্ট করলাম, 2 এর জন্য a কে পেয়ে গেলাম, 3 এর জন্য a2 পাবো, 4 এর জন্য b2 পাবো। বসেই দেখতে পারিস, কাজে ক্লিয়ারলি আমরা আগের থিওরেম অনুযায়ী বলতে পারি যে f ইজ এ বাইজেকশন। তার মানে এখন আমরা কি লিখতে পারবো, অতএব f ইজ এ বাইজেকশন। তাহলে f যদি বাইজেক্টিভ একটা ম্যাপিং হয়, তার মানে এই ডেফিনেশন অনুযায়ী বলে ফেলবো S1 ইউনিয়ন S2টা কি হয়ে যাবে, এনুমারেবল হয়ে যাবে। অতএব S1 ইউনিয়ন S2 ইজ কি হয়ে গেল, এনুমারেবল। আশা করি কেস 1টা বোঝা গেল। এবার কেস 2 করে ফেলি। তাহলে কেস 2তে আমাদের কি হবে, কেস 2তে হবে S1 ইন্টারসেকশন S2 নট ইজ ইকুয়াল টু 5 হবে। তাহলে দেখা যাক তখন আমরা কিভাবে এটাকে করতে পারি, খেয়াল কর ভালো করে। দেখ এটা আমাদের হয়ে যাচ্ছে, তার মানে এখন কেস 2 হচ্ছে যখন এটা নট ইজ ইকুয়াল টু 5। এবার ওরা কি করেছে, এখানে লিখেছে a1 ইজ ইকুয়াল টু s1। সেই ছবির মতো দেখলে ধর আমাদের এদিকে s1 আছে, ধর এদিকে s2 আছে, দুটোই এনুমারেবল সেট, এবং তাদের ইন্টারসেকশনের মধ্যে এখন আমরা কিছু পয়েন্ট পেয়েছি, মানে নন এমটি আছে ইন্টারসেকশনটা। তাহলে আমি কি করছি, আমি s1 ইজ ইকুয়াল টু a1 ধরে নিচ্ছি, একটা নতুন সেট ধরছি, a1 a2 ধরবো। সেক্ষেত্রে এই a1 ইজ ইকুয়াল টু আমরা s1 ধরে নিলাম, এই s1 যেটা আছে সেটাকেই আমি a1 নাম দিলাম, কেমন। অ্যান্ড a2 ইজ ইকুয়াল টু ধরে নিলাম s2 মাইনাস s1। তাহলে s2 থেকে যেই কমন পয়েন্টগুলো বাদ দিলে এই দিকের যে আমরা সেটটা পাবো, এই যে সেটটা আমরা পাবো, সেই সেটটাকে আমি নাম দিয়ে দিচ্ছি a2। তাহলে কি হয়ে যাচ্ছে, এখন এইটা s1 হচ্ছে a1, আর এইটুকু এই যে এইটুকু আমাদের হয়ে যাচ্ছে s2, এই s2 বলছি, এইটুকু আমাদের হয়ে যাচ্ছে a2। তাহলে এই a2 ইউনিয়ন a1ও যা আর s1 ইউনিয়ন s2 একই ব্যাপার না আগের থিওরেমের অনুযায়ী। অতএব আমরা লিখতে পারবো a1 ইউনিয়ন a2 ইজ ইকুয়াল টু কি হবে, s1 ইউনিয়ন s2 হবে। এবং আরও একটা জিনিস পেয়ে গেলাম যে a1, এই যে a1 আর এই যে যেটুকু পেয়ে গেলাম a2, তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তার মানে তাদের ইন্টারসেকশনটা 5। অ্যান্ড কি পেয়ে গেলাম, a1 ইন্টারসেকশন a2 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 5। কেমন, আচ্ছা এবার ভালো করে বোঝার চেষ্টা কর। দেখ এই যে তুই a2টা পেয়েছিস, এই a2টা কি হয়েছে, s2 মাইনাস s1 হয়েছে। তার মানে এই a2টা কার সাবসেট হবে, s2 এর সাবসেট হবে। s2টা কি সেট ছিল, এনুমারেবল ছিল। তাহলে এনুমারেবল সেটের সাবসেট মানে সেটা কি হতে পারে, আইদার ফাইনাইট হতে পারে, নতুবা সেটা কি হতে পারে, যদি ইনফাইনাইট হয় তাহলে একটা এনুমারেবল সেটের ইনফাইনাইট সাবসেট সেটা কি হয়, এনুমারেবল। আগের থিওরেমটায় বললাম না, একটা ওয়েল নোন থিওরেমের স্টেটমেন্ট ইউজ করছি, অ্যান ইনফাইনাইট সাবসেট অফ অ্যান এনুমারেবল সেট ইজ কি, এনুমারেবল। তাহলে a2টা কি হতে পারে, আইদার ফাইনাইট অর এনুমারেবল। তাহলে দেখ এখানে লেখাটা কিভাবে লিখেছে, বলছে a2 ইজ এ সাবসেট অফ s2, সো a2 ইজ আইদার ফাইনাইট অর এনুমারেবল। তাহলে এখন আমরা এখানে কি লিখবো, নাও a2 ইজ a subset, a2 is a subset of কি হয়ে যাবে, s2। so either it is finite or enumerable। তার মানে a2টা ফাইনাইট হবে, অথবা আইদার ফাইনাইট হবে, অথবা কি হবে, এনুমারেবল হবে। আচ্ছা যদি a2টা ফাইনাইট হয়
তাহলে এ টুটা ফাইনাইট আর এ ওয়ান কী ছিল, S1, S1 কি এনুমারেবল, তাহলে একটা এনুমারেবল আর একটা ফাইনাইট যাদের কি না, ভালো করে লক্ষ্য করবি A1 ইন্টারসেকশন A2 কি হয়েছে, ফাই হয়েছে। এই A1 হচ্ছে আমাদের কি, A1 মানে S1 মানে এনুমারেবল, তার মানে দুটোর ইন্টারসেকশন ফাই, একটা এনুমারেবল আর একটা হচ্ছে ফাইনাইট। আমরা আইদার এই প্রথম কেসটা করছি যখন হচ্ছে ও ফাইনাইট, আইদার কি বলেছিলাম, ইট ইজ ফাইনাইট A2 অর এনুমারেবল। তাহলে এখন যদি A2টা ফাইনাইট হয় তাহলে কি হয়ে যাচ্ছে, একটা ফাইনাইট আর একটা হচ্ছে এনুমারেবল, তাদের ইন্টারসেকশন আবার কি ফাই। তাহলে আমরা এইমাত্র করেছি না, যেটা আমাদের এই একটু আগে যে থিওরেমটা করলাম সেটা কি ছিল, যে ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল সেট অ্যান্ড অ্যান ফাইনাইট সেট ইজ কি হবে, এনুমারেবল। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারবো A1 ইউনিয়ন A2টা কি হয়ে যাবে, এনুমারেবল হবে। তাহলে ইফ কি লিখবো, আচ্ছা আমি উপরে এখানেই লিখি, অসুবিধা নেই। ইফ A2 ইজ ফাইনাইট দেন A1 ইউনিয়ন A2 বিং উপরে লিখছি কারণ নিচে আর লিখলে ইয়ে করতে পারবি না, আমি এখানে স্টেটমেন্টটা মুছে দিচ্ছি, স্টেটমেন্টের আর আমাদের দরকার নেই, স্টেটমেন্টটার দরকার নেই, এখানে আমি লিখে দিচ্ছি কি না, A1 ইউনিয়ন A2 বিং the union of an enumerable set and a finite set, কারণ A1টা এখন এনুমারেবল আর A2টা এখন ফাইনাইট এই কেসের ক্ষেত্রে। তাহলে A1 ইউনিয়ন A2 বিং দি ইউনিয়ন অফ অ্যান এনুমারেবল সেট অ্যান্ড এ ফাইনাইট সেট কি হবে, ইজ অলসো এনুমারেবল। এই কেসটা গেল। আবার এই যে আমাদের যেটা আমাদের A2 ছিল সেটা ফাইনাইট যদি এখন না হয় তাহলে কি হবে, এনুমারেবল হবে। তাহলে এখন A2টা এনুমারেবল আর A1টা তো এনুমারেবলই ছিল, আবার তাদের ইন্টারসেকশন কি ফাই, তার মানে দুটো এনুমারেবল সেটের যদি তারা ডিসজয়েন্ট হয়, এখন তারা ডিসজয়েন্ট আর দুটোই এনুমারেবল, তাহলে তাদের ইউনিয়ন কি হয়, বাই কেস 1 এনুমারেবল হবে। কেস 1 তো তাই করলাম। তাহলে এখন আমরা লিখব, এইটা মুছে দিচ্ছি, ইফ A2 is enumerable then A1 union A2 being the union of two disjoint enumerable sets is also কি হবে, এনুমারেবল। এটা কোথা থেকে পেলাম, পাশে ব্র্যাকেটে লিখে দেব, বাই কেস 1। কেমন? তাহলে কেস 1-এ আমরা এই থিওরেমে যেটা করেছিলাম যে দুটো এনুমারেবল সেট তারা যদি ডিসজয়েন্ট হয় তাহলে তাদের ইউনিয়ন এনুমারেবল, সেই অনুযায়ী এখন আমাদের A1 ইউনিয়ন A2টা এনুমারেবল হয়ে যাবে। তার মানে ইন এনি কেস A1 ইউনিয়ন A2টা কি হয়ে গেছে না, এনুমারেবল হয়েছে। আর A1 ইউনিয়ন A2 মানেই S1 ইউনিয়ন S2, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো অতএব S1 ইউনিয়ন S2 ইজ কি হয়ে যাবে, এনুমারেবল। তাহলে কেস 1-এও দেখালাম S1 ইউনিয়ন S2 এনুমারেবল, কেস 2-তে যদি তাদের ইন্টারসেকশনটা নট ইজ ইকুয়াল টু ফাই হয় তাহলেও প্রমাণ করলাম যে S1 ইউনিয়ন S2টা এনুমারেবল। তাহলে আমরা এখন বলতে পারবো দুটো এনুমারেবল সেটের ইউনিয়নও এনুমারেবল। আমরা কিন্তু আগের দিন শুধু কেস 1 করেছিলাম, এই কেস 2টাও কিন্তু করে দিবে এই থিওরেমটা আসলে। কেমন? আশা করি এই থিওরেমটাও বোঝা গেল। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের সাতরা পাবলিকেশনের অ্যানালিসিসের বই থেকে, যেটা আগের দিনের আমাদের ক্লাসের লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে দি সেট অফ অল রেশনাল নাম্বারস ইজ এনুমারেবল। এটা আমরা লাস্ট করেছিলাম, তারপর থেকে এখন আমি শুরু করছি। তারপরে কি আছে না, ইন্টারভালস আছে। ইন্টারভালস এক্ষেত্রে আমরা মেনলি দু ধরনের ইন্টারভাল আগে বলে নিই, সেটা হচ্ছে ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল কোনগুলো না, যদি এরকম থাকে যে এ আর বি, ধরে নে এ আর বি এরা দুজনেই রিয়াল নাম্বার এবং এক্স হচ্ছে গ্রেটার দ্যান এ অ্যান্ড লেস দ্যান বি, এই ধরনের ইন্টারভালকে আমরা কি বলি না, ওপেন ইন্টারভাল বলি, যাকে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি। তোরা এইগুলো বেসিক্যালি জানিস, এর মধ্যে কিন্তু সবাই এর থেকে বড় আর বি এর থেকে ছোট, এ আর বি কিন্তু এই ইন্টারভালের মধ্যে ইনক্লুডেড নয়, এটাকে ওপেন ইন্টারভাল বলি এবং এটাকে ওপেন বলি। এবং যদি দেখা যায় এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু এ অ্যান্ড লেস দেন ইকুয়াল টু বি হয়েছে, তাহলে এটাকে আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি দ্বারা রিপ্রেজেন্ট করি, যাকে আমরা কি বলি না, ক্লোজড ইন্টারভাল বলি। এটুকু জাস্ট জেনে রাখলেই হবে।
আরও দু ধরনের ইন্টারভ্যাল হতে পারে আর কি, সেটা হচ্ছে হাফ ওপেন হাফ ক্লোজড ইন্টারভ্যাল আছে। কেমন না, যদি এরকম হয় ধর এক্সটা এর থেকে বড় কিন্তু বি এর সমান বা তার থেকে ছোট, এটাকে বলা হয় হাফ ওপেন হাফ ক্লোজড ইন্টারভ্যাল। আইদার এরকম হতে পারে বা এরকমও হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু এ লেস দেন বি। এই দু ধরনের ইন্টারভ্যালকে আমরা কি বলি, হাফ ওপেন হাফ ক্লোজড ইন্টারভ্যাল। কেমন, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি না, এখন বাঁ দিকে ওপেন বা ডান দিকে ক্লোজড, আর এই দিকের আমাদের কি না বাঁ দিকে ক্লোজড ডান দিকে ওপেন। তাহলে এই বেসিক্যালি 4 ধরনের ইন্টারভ্যাল আমাদের রিয়েল নাম্বারের ক্ষেত্রে থাকতে পারে আর কি। কেমন, নেক্সট দেখ এখানে একটা থিওরেম আছে, এরপরে একটা এই ইন্টারভ্যাল সংক্রান্ত একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল আছে যেটা দেখবি মার্ক করবি, খুবই সহজ, ইন্টারভ্যালে বেসিক্যালি কিছু বলার নেই। এরপরে আমরা একটা করব থিওরেম 3, সেখানে কি বলেছে, দি ইন্টারভ্যাল এক্স গ্রেটার দ্যান 0 লেস দ্যান ইকুয়াল টু 1 ইজ নট এনুমারেবল। ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম, যার উপর বেস করে আরও কিছু থিওরেম এরপরে আমরা বলতে পারবো। সেই থিওরেমগুলো যদি আসে তাহলে এই থিওরেমটা করেই সেই থিওরেমগুলোই আমরা প্রমাণ করবো আর কি, সেগুলোকে আলাদা করে প্রমাণ করার ব্যাপার থাকবে না। কাজেই এই থিওরেমটা বুঝতেই পারছি যে কতটা ইম্পর্টেন্ট, অনেকগুলো থিওরেমের মানে হয়ে যাবে এই একটা থিওরেম আমাদের করলে। তাহলে আমাদের এটা হচ্ছে থিওরেম 3, সাতরা পাবলিকেশনের বইয়ের এটা থিওরেম 3, যার স্টেটমেন্টটা বলছে দি ইন্টারভ্যাল, কি বলছে, দ্য ইন্টারভ্যাল এক্স গ্রেটার দ্যান 0 less than equal to 1 is not enumerable, দেখা যাক এই থিওরেমটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তাহলে বুঝতেই পারছিস বাঁ দিকে ওপেন আছে আর ডান দিকে ক্লোজড আছে, 0 থেকে 1, এই ইন্টারভ্যালটাকে আমাকে এনুমারেবল না দেখাতে হবে। তো আমরা এই থিওরেমটা যে স্টাইলে করব সেটা হচ্ছে কন্ট্রাডিকশন দিয়ে করব। তার মানে আমরা জোর করে ধরে নেব এটা এনুমারেবল, লাস্টে এসে দেখবো যে কোনো একটা কিছু আমাদের অ্যাজাম্পশন রং হচ্ছে, কোনো একটা কন্ট্রাডিকশনে পৌঁছে যাচ্ছে। তাহলে দেখ থিওরেমটা কি করেছে, উই উইল প্রুভ দিস থিওরেম বাই দ্য মেথড অফ কন্ট্রাডিকশন, শুরুতেই বলে নিয়েছে যেটা আমি বললাম। তাহলে এখন আমরা জোর করে ধরে নেব যে লেট ইফ পসিবল the interval x greater than 0 less than equal to 1 is কি না enumerable। জোর করে ধরে নিলাম enumerable এই ইন্টারভ্যালটা। তাহলে যদি এই ইন্টারভ্যালটা enumerable হয় তাহলে আমরা জানি যে কোনো একটা সেট enumerable হওয়া মানে তার মধ্যের এলিমেন্টসগুলোকে আমরা সিকোয়েন্স আকারে x1 x2 x3 এইভাবে সাজাতে পারবো। নেক্সট দেখ কি বলছে therefore all the numbers in the interval can be arranged as, কি বলছে, দেন যেহেতু enumerable then all the numbers in x greater than 0 less than equal to 1 can be arranged as x1, x2, x3, ডট ডট দিয়ে এইভাবে চলছে। যেহেতু ওটা এনুমারেবল সেট আমরা ধরে নিচ্ছি, তাহলে ওর এলিমেন্টগুলো এইভাবে আমরা লিখতে পারবো সিকোয়েন্স আকারে। নেক্সট কি বলছে দেখ, উই হ্যাভ অ্যাজিউম দি ফ্যাক্ট দ্যাট এভরি রিয়াল নাম্বার ক্যান বি ইউনিকলি রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যান ইনফাইনাইট ডেসিমাল। বলছে যে একটা ফ্যাক্টকে এখন আমরা কনসিডার করে নেব, সেই ফ্যাক্টটা কি, যে কোনো রিয়াল নাম্বারকে ইউনিকলি আমরা তার ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা যদি করি তাহলে সেটা একটা ইনফাইনাইট ডেসিমেল রিপ্রেজেন্টেশন হিসেবে সেটাকে আমরা লিখতে পারবো। যদি তোর মনে হয় যে এটা কি করে বলছে, সাপোজ ধর তোকে আমি একটা ডেসিমেল নাম্বার বললাম 0.23, তুই ভাবছিস এটা তো একটা ফাইনাইট ডেসিমেল রিপ্রেজেন্টেশন, ফাইনাইট ডেসিমেল নাম্বার, এটাকে কি করে আমি ইনফাইনাইট ডেসিমেলে কনভার্ট করব, এটাকে এইভাবে লিখ 0.2 তারপরে 999 এইভাবে দিতেই থাক। তাহলে এটা কি হয়ে গেল, ইনফাইনাইট ডেসিমেল হয়ে গেল। এবং এটাকে যদি তুই পয়েন্টের পরে 2 ঘর অবধি এটাকে রাউন্ড অফ করিস তাহলে কিন্তু এই নাম্বারটাই পেয়ে যাবি। তার মানে যে কোনো ফাইনাইট ডেসিমেল নাম্বারকেও আমরা ইনফাইনাইট ডেসিমেল আকারে লিখতে পারি। আর যদি সেটা ইনফাইনাইট ডেসিমেল হয় অলরেডি, ইনফাইনাইট ডেসিমেলের আবার দুটো ব্যাপার হতে পারে। এক, যদি সেটা র্যাশনাল নাম্বার হয় তাহলে সেটা ইনফাইনাইটলি রেকারিং হিসাবে থাকবে, মানে 0.23333 এরকমভাবে রেকারিং আকারে থাকবে। আবার যদি সেটা ইরেশনাল নাম্বার হয় তাহলে কিন্তু তার ইনফাইনাইট যে ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা পাবো সেটা নন রেকারিং হবে। তার মানে ইন জেনারেল আমরা দেখছি সেটা র্যাশনাল হোক বা ইরেশনাল হোক, র্যাশনাল হলে সেটা ফাইনাইট ডেসিমেল রিপ্রেজেন্টেশন হোক আর সেটার
রেকারিংই হোক ইনফাইনাইটের ক্ষেত্রে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যে কোনো রিয়েল নাম্বারকে ইউনিকলি আমরা তার ইনফাইনাইটলি ডেসিমেল আকারে সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো। যে কোনো রিয়েল নাম্বারকে ইউনিকলি তার ইনফাইনাইট ডেসিমেলের রিপ্রেজেন্টেশন আকারে আমরা প্রকাশ করতে পারবো। এই ফ্যাক্টটাকে আমরা এই থিওরেমটা করার সময় কনসিডার করে নেব। এটা একটা ফ্যাক্ট যেটাকে আমাকে কনসিডার করে নিতে হবে এই থিওরেমটা করতে গেলে। তাহলে কি বলছে এখানে ফ্যাক্টটা কি? উই হ্যাভ অ্যাজিউম দি ফ্যাক্ট, এখানে লিখে দিচ্ছি উই হ্যাভ assumed the fact that every real number can be uniquely represented as infinite decimal, as an infinite decimal, কেমন? যে কোনো রিয়েল নাম্বারকে আমরা ইনফাইনাইট ডেসিমেল আকারে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। এই ফ্যাক্টটাকে আমরা এই ক্ষেত্রে কনসিডার করে নিলাম। তাহলে দেখ, যে নাম্বারগুলো আমাদের এখানে আছে এই ইন্টারভ্যালের অন্তর্গত যে নাম্বারগুলো, তাদেরকেও আমরা এরকমভাবে ইউনিকলি তার আমরা ইনফাইনাইট ডেসিমেলের রিপ্রেজেন্টেশন পাবো। তাহলে x1টাকেও ওইভাবে লিখতে পারবো ইনফাইনাইট ডেসিমেল করে, x2কেও লিখতে পারবো এইভাবে লিখতে পারবো। কিন্তু দেখ, এই প্রত্যেকটা নাম্বারই কিন্তু এইখানে রয়েছে। সুতরাং এই প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রেই আমাদের শুরুটা কি হবে না 0 দিয়ে শুরু হবে। আমরা যদি সেক্ষেত্রে এই 1টাকে বাদ দিই আর কি, কারণ 1 যদি আমরা সেক্ষেত্রে করি, অ্যাকচুয়ালি 1কেও তুই লিখতে পারবি ইনফাইনাইট ডেসিমেল করে যখন লিখবি, 1টাকে বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ 1টাকেও আমরা 0.999 এইভাবেই তো সেটাকে ইনফাইনাইট ডেসিমেলে করব। সুতরাং যে কোনো আমরা দেখছি এই ইন্টারভ্যালের অন্তর্গত নাম্বারগুলোকে তাদের যে আমাদের এই ইন্টিগ্রাল যে পার্টটা হবে সেটা 0 হবে এবং ডট দিয়ে আমরা এইভাবে লিখতে পারবো। কেমন? তাহলে দেখা যাক এরপরে এখানে কি বলছে। বলছে যে so let x1 is equal to একভাবে লিখেছে, x2 is equal to আরেকভাবে লিখেছে, এগুলো এখন আমি লিখে ফেলবো এখানে। তাহলে আমি এখানে এক কাজ করছি, এইটা একটু এখানে মুছে দিচ্ছি, এটা মোটামুটি দেখা হয়ে গেছে, এটা আমরা এখন মুছে দিয়ে আমি উপরেই লিখে দিচ্ছি কি না x1টা সেটাকে আমরা কিভাবে লিখতে পারি 0. আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে x11, তারপরেরটাকে আমরা ধরে নিচ্ছি x12, তারপরেরটাকে x13 ডট ডট করে চলছে। কেমন? x1টা যেহেতু এই ইন্টারভ্যালে আছে তাহলে 0. এইভাবে আমরা লিখতে পারবো ইনফাইনাইটলি। সিমিলারলি x2টাকে আমরা ধরে নিলাম 0.x21, x22, x23 ডট ডট দিয়ে লিখে ফেললাম। সে ম্যাট্রিক্সের আকারে লিখছি, কাজেই তোদের বুঝতে সুবিধা হবে। তাহলে এইভাবে যদি আমাদের চলতে থাকে এরপরে x3টাকেও লিখতে পারবো। আমি আর x3টাকে লিখলাম না, বইতে আর একটা এক্সট্রা লিখে তারপর ডট ডট দিয়েছি, এইভাবে আমরা লিখে ফেললাম। নেক্সট কি বলছে এখানে খেয়াল কর। নেক্সট বলছে যে হোয়ার xij's আর ইন্টিজার্স ফ্রম 0 to 9। এই যে নাম্বারগুলো দেখছিস না, সেই নাম্বারে কি বসবে? আইদার 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, এরকম করে করে কোন অবধি যেতে পারে, 9 অবধি যেতে পারে। তাহলে আমরা এখানে লিখে দেব হিয়ার xij's, এই যে xij's যেগুলো আর ফ্রম 0 to 9, 0 থেকে 9 এর মধ্যে সংখ্যাগুলোই এখানে বসে আছে আর কি। নেক্সট বলছে যে নাও লেট আস কনস্ট্রাক্ট দি রিয়েল নাম্বার, একটা নতুন নাম্বার আমরা এটাকে জেনারেট করছি। নাও লেট আস কনস্ট্রাক্ট এ রিয়েল নাম্বার y is equal to কিরকম লিখছি 0.y1, y2, y3 ডট ডট করে চলছে। একটা নতুন আমরা নাম্বার ধরে নিলাম রিয়েল নাম্বার 0.y1, y2, y3 এমন ডট ডট করে চলছে, ডট দিয়ে চলছে। একটা নতুন রিয়েল নাম্বারকে আমরা এখানে কনস্ট্রাক্ট করলাম। আমার উদ্দেশ্যটা কি জানিস? এই নাম্বারটাকে যাতে এদের মধ্যে যারা আছে তাদের মতোই দেখতে হয়, কিন্তু তবুও এই যে নাম্বারগুলো আমরা লিখেছি তাদের কারোর সঙ্গে ওটা ম্যাচ করবে না। তার কারণ হচ্ছে আমরা বলছি এদের মধ্যে যারা থাকবে তাদেরকে এই টাইপের দেখতে হবে। আমি এখন একটা নতুন নাম্বারকে ডিফাইন করছি যেটা কিনা এর মধ্যেই থাকবে কিন্তু এদের কারোর মতো আবার দেখতে হবে না। তাহলে সেখান থেকে একটা কন্ট্রাডিকশনে পৌঁছে যাব, কারণ এ যদি এদের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তো এদের মতোই দেখতে হবে এদেরকে, কারণ এর এলিমেন্টগুলোকে x1, x2
x3 এইভাবে আমরা ডট ডট করে ডিফাইন করেছি, যেখানে কিনা x1টা এরকম আছে, x2টা এরকম আছে, কাজে এদের মধ্যে থাকা যে কোনো এলিমেন্টকে এর মধ্যেই কোনো না কোনো একটা হবে। আমি দেখাবো এটা এর মধ্যে থাকা এলিমেন্টগুলোর মতোই দেখতে হবে তার আকারটা, কিন্তু এই যেভাবে আমি সাজিয়েছি সেই সাজানোর মধ্যে কোনোটার সঙ্গে এটা মিলবে না, এটা আলাদা ডিফারেন্ট হবে। কাজেই এটা তো কন্ট্রাডিকশন চলে আসবে, কারণ যদি ওর মধ্যে থাকে তার মানে তো এদের মতোই দেখতে হবে, সেটাই আমি ধরে নিয়েছি যেহেতু এনুমারেবল সেট। তাহলে এখন আমি কি করছি না, এখানে কি লিখছি, হোয়ার yj ইজ ডিফারেন্ট, এটা ডিফারেন্ট আর কি, শর্টে লিখলাম হোয়ার yj ইজ ডিফারেন্ট ফ্রম xjj 0 and 9, এই কথাটা আমি লিখলাম। এই কথাটার মাধ্যমে কি বোঝাচ্ছে দেখ, এই যদি j এর মান 1 হয় তাহলে y1টা x11 এর থেকে ডিফারেন্ট হবে, y2টা x22 থেকে ডিফারেন্ট হবে, y3টা এর পরে যে নাম্বারটা হতো এখানে x33 তার সঙ্গে ডিফারেন্ট হবে, এবং এদের কেউই 0ও হতে পারবে না 9ও হতে পারবে না। কেন? কারণ যদি সবাই এরা 0 হয়ে গিয়ে ইন কেস বসে থাকে তাহলে তো সংখ্যাটা 0 হবে, যেটা কিনা এই ইন্টারভ্যালের মধ্যে থাকে না, কিন্তু আমি তো চাইছি এটাকে দেখাতে যাতে এই ইন্টারভ্যালের মধ্যে আছে এরকম একটা নাম্বার। আর যদি এরা সবাই 9 হয়ে গিয়ে বসে থাকে তাহলে কি হতো, 0.9999 এই যে আমরা পেতাম, এই সংখ্যাটা রাউন্ড আপ করলে 1 পেতাম, যেটা কিনা পরিষ্কারভাবে এর সঙ্গে মিলে যেত। কিন্তু আমরা চাইছি তো কি না এর মধ্যে থাকবে, অথচ এদের কারোর মতোই দেখতে হবে না, এই যেভাবে সাজিয়েছি তাদের কারোর মতোই সাজানো যাবে না। কাজেই আমরা এই এক্স যেটা কি করছি, এই ওয়াই যেটাকে কি করছি, এক্স জেড থেকে ডিফারেন্ট নিচ্ছি। তার মানে জেড পজিশনে এই ওয়াই যেটা কার থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এক্স জেড থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এবং এই ওয়াই যেগুলোর কেউই 0 বা 9 এর কিছু হতে পারছে না। তাহলে বল এই ওয়াইটা কি এই x1 হতে পারে? ধর সাপোজ এই ওয়াইটা যদি x1 হয়, কিন্তু কি করে হবে, কারণ এই প্রথম এলিমেন্টটাই তো ওর সঙ্গে ডিফারেন্ট, এই যে ওয়াই জে ইজ ডিফারেন্ট ফ্রম এক্স জে। এটা x2 হতে পারে না, কারণ দ্বিতীয় যে এলিমেন্টটা সেটা এর সঙ্গে ডিফারেন্ট, তাহলে কি করে মিলছে? তার মানে দেখা যাচ্ছে যে এই ওয়াই যে নতুন যে রিয়েল নাম্বারটাকে কনস্ট্রাক্ট করলাম সেটা 0 আছে, মানে কি সেটা এই ইন্টারভ্যালের মধ্যেই থাকছে, কিন্তু তবুও সেটাকে এই আকারে সাজানো যাচ্ছে না। কিন্তু যেহেতু এটা এনুমারেবল সেট ধরে নিয়েছিলাম, তাহলে তো এদের মধ্যেই কোনো না কোনো একটা হতো এই ওয়াইটা, সুতরাং দিস ইজ এ কন্ট্রাডিকশন। এরপরে দেখা যাক এখানে কি বলছে যে দিস ইজ এ কন্ট্রাডিকশন, যেহেতু এই ওয়াইটা এদের কারোর সঙ্গেই মিলছে না, তাহলে দিস ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন আসলো? এই কন্ট্রাডিকশনটা আসলো আমাদের কোনো একটা অ্যাজাম্পশন করার ফলে। এই কন্ট্রাডিকশন টেস্টে অ্যাজাম্পশনটা কি ছিল, যে এই যে ইন্টারভ্যালটা সেটা কি এনুমারেবল। তার মানে এই অ্যাজাম্পশনটা যদি রং হয় তাহলে সঠিকটা কি না, দিস ইন্টারভ্যাল ইজ নট এনুমারেবল। আশা করি এর পরেরটুকু তোরা বই থেকে লিখে মানে এরপরে একটা লাইনই আছে যে দিস ইজ এ কন্ট্রাডিকশন আছে, তারপরে লেখা আছে সো দিস ইন্টারভ্যাল ইজ নট এনুমারেবল। আশা করি বোঝা গেল প্রুফটা কি করলাম আর কি। আচ্ছা দেখ, যে থিওরেমটা আমাদের এইমাত্র হলো সেই থিওরেমটার উপর বেস করে আমরা আরও কিছু থিওরেম করতে পারবো, যেটা আমি বলছিলাম শুরুতে। এইমাত্র যে থিওরেমটা করলাম সেটা কি, যে দি ইন্টারভ্যাল ওপেন 0 অ্যান্ড ক্লোজড 1 ইজ নট এনুমারেবল। এটাই তো আমরা দেখালাম, যে এই যে ইন্টারভ্যালটা এটা কি দেখালাম, নট এনুমারেবল দেখালাম। এবার এর ওপর বেস করে আমরা থিওরেম 4 এখন করতে পারবো, আলাদা করে খাটনি করা লাগবে না, এর স্টেটমেন্ট থেকেই করতে পারবো। তার 3টে পার্ট আছে থিওরেম 4 এর। প্রথমটা কি বলছে, the set capital R মানে set of all real numbers is not enumerable বা is non enumerable, যাই হোক এটাকে নট এনুমারেবল দেখাতে হবে। কি করে দেখাবো, দেখ প্রথমে কি লিখে নিবি, লিখবি যে উই নো দ্যাট এই যে সেটটা হবে ওপেন 0 ক্লোজড 1 ইজ এ সাবসেট অফ R লিখতে পারবো। তারপরে লিখবি উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস সেট ইজ নট এনুমারেবল। এইমাত্র করিয়েছি, এটা নট এনুমারেবল প্রমাণ করে ফেললি। আচ্ছা দেখ, এইটা তো ছোট সেট, সেটাই নট এনুমারেবল, তাহলে বড় সেটের মধ্যে আরও পয়েন্ট ইনক্লুড হয়েছে, তার মানে এটা নট এনুমারেবল মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে এই সেটের কোনো বাইজেকশন খুঁজে পাচ্ছি না। আরও যদি পয়েন্ট অ্যাড করি তাহলে কি আরও বাইজেকশন খুঁজে পাবো? আরও জটিল হয়ে যাবে, পাবো না। সুতরাং মনে রাখবি, কোনো একটা সেট যদি নট এনুমারেবল হয় তাহলে তার যে কোনো সুপার সেট সেটাও কি হবে, নট এনুমারেবল হবে। তাহলে এরপরে আমরা লিখে দেবো, এই প্রুফটা কিন্তু করতে হবে, ওই জন্য বলছি থিওরেম 3টা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে এরপরে করবো যে এটা নট এনুমারেবল প্রমাণ করবো। তারপরে বলবি আর বিং দি সুপার সেট অফ দিস নট এনুমারেবল সেট বা নন এনুমারেবল সেট ওপেন 0 ক্লোজড 1 আর ইজ অলসো কি হবে, নন এনুমারেবল হবে। আশা করি বোঝা গেল যে আর নট এনুমারেবল আসলে কিভাবে প্রুফটা করবি।
4 নম্বর থিওরেমের বি পার্টে কি বলেছে, দি ইন্টারভাল, একটা ইন্টারভাল বলেছে, এটা বি পার্টটা বলছি। বি পার্টে বলছে দি ইন্টারভাল, কি বলছে ইন্টারভালটা, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু 1, এই ইন্টারভালটা দেখাতে হবে কি নট এনুমারেবল। কি করে প্রমাণ করব, খুব সহজ। দেখ এর সঙ্গে এটার আমরা সম্পর্ক পাচ্ছি না। এই ইন্টারভালটা মানে কি, এই ইন্টারভালটা মানে হচ্ছে এই যে আমাদের ইন্টারভালটা আছে এর সঙ্গে আমাকে কি করতে হচ্ছে না, সেক্ষেত্রে ইউনিয়ন করতে হচ্ছে। আচ্ছা এক কাজ করি, এই ইন্টারভালটাকে এইভাবে না লিখে এটা ম্যাথমেটিক্যালি যেভাবে আমরা লিখি ওপেন 0 ক্লোজড 1 সেইভাবে লিখি, ইউনিয়ন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ এখানে 0টা ইনক্লুডেড আছে, এখানে 0টা নেই, 0টাকে ইনক্লুড করে দিলাম। আচ্ছা দেখ এই সেটটা কি সেট, ফাইনাইট সেট না, ওর মধ্যে তো একটাই এলিমেন্ট আছে, আর এই সেটটা কি নট এনুমারেবল। তা একটা সেট নট এনুমারেবল, ওর সঙ্গে তুই আরও একটা পয়েন্ট অ্যাড করছিস, তার মানে আরও বাড়ছে, তাহলে বাড়া মানে কি, সে কি আর এনুমারেবল কখনো হতে পারবে, এনুমারেবল হবে না। তাহলে এরপরে কি লিখবো, যে দিস ইন্টারভাল ইজ দি ইউনিয়ন অফ এ নট এনুমারেবল সেট অ্যান্ড এ ফাইনাইট সেট, সো দিস ইন্টারভাল উইল অলসো নট এনুমারেবল। দেখা যাক বইতে কি লিখেছে, লিখেছে দিস সেট, এই সেটটার কথা বলেছে, ইজ এ সুপার সেট অফ দ্য নট এনুমারেবল সেট। তুই এইভাবেও এটাকে লিখতে পারতিস, এই যে সেটটা সেটা এই সেটের থেকে কি হচ্ছে বড় না, কারণ এখানে একটা পয়েন্ট বেশি আছে না 0, যেটা কিনা এই সেটের মধ্যে নেই। তাহলে লিখবো দিস সেট ইজ এ সুপার সেট অফ নট এনুমারেবল সেট ওপেন 0 ক্লোজড 1 ইজ অলসো নট এনুমারেবল। কেমন? নেক্সট কি বলছে, বলছে যে আর একটা ইন্টারভাল দেখাতে বলেছে সি নম্বরে, সেটাও দেখাতে বলেছে কি না নট এনুমারেবল। সেইটা কি বলেছে দেখা যাক, সেটা কি বলছে। সি নম্বরে যেটা বলছে সেটা বলছে এরকম, এক্স গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1, এইটাকে বলেছে নট এনুমারেবল দেখাতে। তো এই ইন্টারভালটা মানে কি, এই ইন্টারভালটা মানে তো আগে যে ইন্টারভালটা ছিল তার থেকে কি হবে, আমাদের একটা পয়েন্টকে এখন বাদ দিয়ে দিতে হবে 1, এটাকে বাদ দিয়ে দেবো, দিলে এটা পেয়ে যাবো। তাহলে দেখ এই ইন্টারভালটা কি হয়ে গেছে নট এনুমারেবল, এর থেকে তুই একটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বাদ দিচ্ছিস। কোনো নট এনুমারেবল সেটের থেকে বা নন এনুমারেবল সেটের থেকে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসকে বাদ দেওয়া হয় তাহলেও সেই সেটটা কি থাকবে, নন এনুমারেবলই থাকবে। লেখাটা দেখ এখানে কি লিখেছে, লিখেছে যে দি concerned set is the difference of a finite set from a non-enumerable set, so this set will be non-enumerable. কোন একটা নন এনুমারেবল সেটের থেকে যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বাদ দিস বা ফাইনাইট সেটকে বাদ দিস, তাহলে যে সেটটা থাকে সেটাও কি হয়ে যায়, নন এনুমারেবল হয়। তোর মনে হতে পারে যে এটা কি করে বলছি আর কি, এক কাজ কর, দেখ এইটা এদিক থেকে মাইনাস করাও যা, আর এই জিনিসটা এই সেটের সঙ্গে ইউনিয়ন করলে এইটা পেয়ে যাবো, এর থেকে এটাকে মাইনাস করে যদি এটা পাই তাহলে এই সেটের সঙ্গে 1কে ইউনিয়ন করলে তো এই সেটটা পাবো। আচ্ছা 1টা কি, ফাইনাইট সেট, এই সেটটা কি আমার প্রমাণ করতে হবে ওটা নন এনুমারেবল, জোর করে ধরে নিলাম এটা এনুমারেবল, তাহলে একটা এনুমারেবল আর একটা ফাইনাইটের ইউনিয়ন কি হয়ে যেত, এনুমারেবল হতো, আজকে থিওরাম হয়েছে শুরুতে, কিন্তু এইটা কি প্রমাণ করেছিলাম, নন এনুমারেবল। আশা করি বুঝতে পারছি যে কেন একটা নন এনুমারেবল থেকে ফাইনাইট সেটকে বাদ দিলে সেটাও নন এনুমারেবল থাকে। সুতরাং আমরা থিওরেম 4 যেগুলো আছে সেগুলো সবই কিন্তু আমরা থিওরেম 3 এর স্টেটমেন্টকে কাজে লাগিয়ে করে ফেলবো। কেমন? আচ্ছা এরপরে দেখি থিওরেম 5 কি আছে। থিওরেম 5 বলছে, এইটা আমি করে দেখাচ্ছি। থিওরেম 5 বলছে দি ইন্টারভাল আমি আর পুরোটা লিখলাম না, একটা ইন্টারভাল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ অ্যান্ড লেস দেন ইকুয়াল টু বি ইজ দেখাতে হবে কি না নট এনুমারেবল, নট এনুমারেবল। আচ্ছা দেখ প্রুফটা কি করে করব, দেখ আমরা কি জানি, আমরা জানি এই যে ইন্টারভালটা সেটা কি ছিল, এই ইন্টারভালটা নট এনুমারেবল ছিল, এই প্রুফটা আমরা করে ফেলেছি। কাজে এই প্রুফটা আসলে যদি দেখিস যে কম নাম্বার দিয়েছে তাহলে এটা নট এনুমারেবল একবারে লিখে দিস, আর যদি দেখিস বেশি নাম্বার আছে তাহলে ওই প্রুফটা কিন্তু করে দিতে হবে সেক্ষেত্রে। এইবার আমরা একটা ট্রান্সফরমেশন করছি, দেখা যাক বইতে কি লিখেছে। লিখছে যে লেট আস টেক এ ট্রান্সফরমেশন, ভালো করে বুঝবি, ফ্রম এক্স টু টি, এখানে এক্স ভেরিয়েবল আছে, আমি এক্স গুলোকে টিতে নিয়ে যাচ্ছি, তাহলে কি লিখছি, লেট আস টেক এ ট্রান্সফরমেশন ফ্রম এক্স টু টি বাই, কিভাবে দেখ ট্রান্সফরমেশনটাকে করছি, টি ইজ ইকাল টু আমরা কি লিখে নিচ্ছি না, টি ইজ ইকাল টু আমরা লিখছি এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এই ইন্টারভালে এক্স ছিল, সেখান থেকে আমি
টিতে নিয়ে যাচ্ছি এক্স ভেরিয়েবলটাকে এই ট্রান্সফরমেশনের মাধ্যমে। আচ্ছা একটা জিনিস এখন ভালো করে লক্ষ্য কর, এই যে ট্রান্সফরমেশনটা করেছি এই ট্রান্সফরমেশনটা দেখি যে এটা একটা বাইজেক্টিভ ট্রান্সফরমেশন, মানে বাইজেক্টিভ ম্যাপিং কিনা। সোজা কথা দেখা যায় যে ট্রান্সফরমেশনটা বাইজেক্টিভ হয় কিনা। খেয়াল কর, তুই এখানে বি যদি বসাতিস তাহলে কত পেতিস, বি মাইনাস এ বাই বি মাইনাস এ, মানে টি এর মান কত পেতিস, 1 পেতিস। আমি একটা ইন্টারভ্যাল লিখছি, দেখ এই ইন্টারভ্যালটা এতে ট্রান্সফর্ম হয় কিনা। টিটা আমি লিখছি গ্রেটার দেন ইকুয়াল টু 0 লেস দেন ইকুয়াল টু 1, একটা ইন্টারভ্যাল লিখলাম। দেখ তো এই ইন্টারভ্যালটা এই ট্রান্সফরমেশনের মাধ্যমে এই ইন্টারভ্যাল হয়ে যাচ্ছে কিনা। তুই বি বসাচ্ছিস কত পাচ্ছিস, 1 পাচ্ছিস। তুই এ বসাচ্ছিস কত পাচ্ছিস, 0 পাচ্ছিস। তুই ভাব যে এদের মাঝখানের পয়েন্টটা বসাবি, তাহলে কত হবে, এ প্লাস বি বাই 2। এদের মাঝখানে পয়েন্ট কত, হাফ, তাহলে এটা এ প্লাস বি বাই 2 এখানে বসালে টি এর মান হাফ আসা উচিত। দেখ তো আসে কিনা। এখানে এ প্লাস বি বাই 2 বসা, এ প্লাস বি বাই 2 মাইনাস এ বাই কত আছে, বি মাইনাস এ। এটা কত হবে, বি মাইনাস এ বাই 2 হবে না, বি মাইনাস এ কেটে গেলে এটা কত, হাফ পড়ে থাকবে না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ট্রান্সফরমেশনের মাধ্যমে এই ইন্টারভ্যালটা কোথায় চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ইন্টারভ্যালে। এবং এই ট্রান্সফরমেশনটা একটা বাইজেক্টিভ, মানে বাইজেক্টিভ ম্যাপিং আর কি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এই ইন্টারভ্যালেরও যা ক্যারেক্টারিস্টিক হবে, মানে এনুমারেবল বা নট এনুমারেবল, এই ইন্টারভ্যালেরও কিন্তু একই ক্যারেক্টারিস্টিক হবে। যেহেতু বাইজেক্টিভ ম্যাপিংকে ডিফাইন করেছে ওদের মধ্যে একটা, আমরা বাইজেক্টিভ ম্যাপিংয়ের এই প্রপার্টিগুলো আছে। কি প্রপার্টি, ধর দুটো সেটের মধ্যে আমি বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করলাম, তাহলে এতেও যে নাম্বার অফ এলিমেন্টস থাকবে ওই সেটেও সেই একই নাম্বার অফ এলিমেন্টস থাকতে হবে। সুতরাং এটাও যদি এক্ষেত্রে এনুমারেবল হয় ওটাকেও এনুমারেবল হতে হবে, এটা যদি নন এনুমারেবল হয় তাহলে ওটাকেও নন এনুমারেবল হতে হবে। তাহলে এখন আমরা দেখব এই সেটটা কি এনুমারেবল না নন এনুমারেবল। দেখ তো এই সেটটা মানে কি, এই সেটটা মানে এটা সেই আমাদের ওপেন 0 ক্লোজড 1, এখান থেকে কি হয়ে যাচ্ছে আমাদের না, ইউনিয়ন দিয়ে 0 করলেই এইটা পেয়ে যাচ্ছি না, একটা 0 এখানে কম আছে, ইউনিয়ন করে দিলে এইটা পেয়ে যাচ্ছি। আচ্ছা এই সেটটা আমরা কি দেখিয়েছিলাম, এইমাত্র প্রমাণ করেছি নন এনুমারেবল। তাহলে একটা নন এনুমারেবল সেটের সঙ্গে যদি ফাইনাইট সেটকে আমরা ইউনিয়ন করি তাহলে সেই সেটটা আমাদের কি হয়ে যাবে, নন এনুমারেবল হবে। বা ঘুরিয়ে বলা যায় দিস ইজ দি সুপার সেট অফ দিস নন এনুমারেবল সেট, তার মানে এই সেটটাও কি হয়ে যাবে, নন এনুমারেবল হবে। এর সঙ্গে যেহেতু এর বাইজেকশন আছে সুতরাং এই সেটটাও কি হয়ে যাবে, নন এনুমারেবল হয়ে যাবে। আশা করি বোঝা গেল এই প্রুফটা, যে আমি এই প্রুফটায় কি বলতে চাইলাম আর কি। তো আমরা এক কাজ করছি, আমরা আজকের মোটামুটি যা হলো টপিকটা সেটা হচ্ছে একটা এনুমারেবল আর একটা ফাইনাইট সেটের ইউনিয়ন এনুমারেবল দেখালাম। দুটো এনুমারেবলের ইউনিয়ন যেটা আগের দিন হয়েছিল একটা কেসের মাধ্যমে আর একটা কেস করিয়ে সেটাও যে এনুমারেবল হয় দেখালাম। নেক্সট আমরা কি করলাম আর আজকে, সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল, হাফ ওপেন হাফ ক্লোজড এই ইন্টারভ্যালগুলো বললাম। তারপরে এই যে ইন্টারভ্যালটা হয় সেইটা নট এনুমারেবল হয় সেটা দেখালাম, থিওরেম 3। এবং এটাকে কাজে লাগিয়ে থিওরেম 4-এর যে তিনটে পার্ট ছিল সেই তিনটে পার্টকে এটা প্রুফ করে ওই তিনটেকে কিভাবে লেখা যায় সেটাও দেখালাম। এবং থিওরেম 5 এই অবধি আজকে আমাদের হলো। কেমন, এর পরের দিন থেকে এখানে নাম্বার সিস্টেম থেকে শুরু হচ্ছে তোদের বইতে 1.2-তে দেখবি এর পরে আছে নাম্বার সিস্টেম। কিন্তু বেসিক্যালি আমি তোদেরকে বলে রাখি যে নাম্বার সিস্টেমের এখান থেকে আমরা সব পড়বো না, বেসিক্যালি কিছু কিছু প্রপার্টি পড়ে আমরা মেন যে টার্গেটের পরে আমাদের যেটা মেন টার্গেট সেটা হচ্ছে বাউন্ডেড অ্যান্ড আনবাউন্ডেড সেট এবং তার প্রপার্টি, সেই জায়গায় চলে যাব। তাহলে আশা করি আজকে যা হলো বোঝা গেছে। থ্যাংক ইউ।